বন্ধুরা, এই পৃথিবীতে টাকাই সব। টাকা ছাড়া এই দুনিয়া ফাঁকা। যার টাকা আছে সে তো ঠিক আছে, কিন্তু যার টাকা নেই তার বেহাল দশা। আজকে আমরা সেরকমই একজন বা একটি পরিবারের বেহাল দশা আমরা দেখতে চলেছি, যা আপনাদের অবাক করবে এবং একসময় এমন একটি ঘটনা ঘটবে যা সত্যি অকল্পনীয়। তো বন্ধুরা, চলুন দেখতে এবং শুনতে থাকুন আজকের গল্পটি। এই বয়স্ক মানুষটির নাম শম্ভুনাথ মিশ্রা, আর এনার স্ত্রীর নাম মঞ্জু মিশ্রা। তাদের বাড়ি শহর থেকে বেশি দূরে নয়। তাদের সম্পত্তি বলতে এই বাড়ি ভিটেই। এই বাড়িটাই হলো তাদের শেষ সম্বল। শম্ভু একজন রিটায়ার্ড স্কুল টিচার, আর তার স্ত্রী হলো গৃহবধূ। তারা ধার্মিক মানুষ। তার স্ত্রী নানা দেব দেবী ঠাকুর দেবতার পূজা অর্চনা করেন, তাই তারা নিরামিষভোজী। আমিষ তাদের বাড়িতে চলে না। তাদের সংসারে এখন খুবই অভাব অনটন। শম্ভু ব্যাংক থেকেও টাকা লোন নিয়েছে, আর মানুষের কাছ থেকেও সুদের উপর টাকা ঋণ নিয়েছে। আসল টাকা তো দূরের কথা, প্রতি মাসে সুদের টাকাই সে ভালোভাবে দিতে পারে না। কোনো মতে সংসার চালানোর জন্য এবং সুদের টাকা দেওয়ার জন্য সে বাড়িতেই কয়েকটা বাচ্চাকে প্রাইভেট টিউশনি করায়, যদিও তা দিয়ে কিছুই হয় না। ফলে তারা স্বামী স্ত্রী এক কম্পিউটারের দোকানে গিয়ে তাদের ছেলের সাথে ভিডিও কলে কথা বলে, তাদের সংসারের অভাব অনটনের কথা বলে, টাকা চায়। আসলে তাদের ছেলে আমেরিকায় কাজ করে, সেখানেই থাকে বউ বাচ্চা নিয়ে। এরা মাঝে মাঝেই এই দোকানে এসে তাদের ছেলের সাথে ভিডিও কলে কথা বলে, তাদের অভাব অনটনের কথা বলে, ছেলেকে বাড়ি আসতে বলে, টাকা পাঠাতে বলে। কিন্তু তাদের ছেলে কোনো না কোনো কাজের অজুহাত দেখিয়ে তাদের মুখের উপরই কল কেটে দেয়, টাকা পয়সা দেয় না। আর টাকা পাঠালেও খুবই সামান্য পরিমাণে পাঠায়, যা দিয়ে মাসের সুদ দেওয়া তো দূরের কথা, সংসারই চলে না। যদিও এদের এমন বেহাল দশার কারণ হলো তাদের ছেলেই। কয়েক বছর আগে তাদের ছেলে আমেরিকায় কাজ করতে যাবে বলে ঠিক করে। তার বাবার কাছে 25 লাখ টাকা চায়। তার বাবার কাছে জমানো টাকা হিসেবে 10 লাখ টাকাই থাকে, সেটা সে তার ছেলেকে দিতে চায়। কিন্তু তার ছেলে বলে, 10 লাখ টাকা? 10 লাখ টাকা কি হয় বাবা? তুমি লোন নিয়েই হোক আর ঋণ নিয়েই হোক আমাকে 15 লাখ টাকা জোগাড় করে দাও বাবা, আমি আমেরিকায় কাজ করে সব ঋণ শোধ করে দেব। কিন্তু এখন তো তাদের ছেলে তাদেরকে এড়িয়ে চলছে, ঠিকঠাক কথা পর্যন্ত বলে না। তাহলে এত টাকা লোন, এত টাকা ঋণ, মাসে মাসে সুদ, এগুলো নিয়ে এরা কিভাবে চলবে? তারা দুজন স্বামী স্ত্রী অনেক চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। কি করবে ভেবে পায় না। টাকা না থাকলে যে কি হয়, কেমন কাটে মানুষের জীবন, তা তারা খুব ভালো করেই বুঝতে পারছে। রাতে শম্ভুর ঘুম আসে না। মাসও তো পেরিয়ে গেল, কখন যে আবার সুদের টাকা নিতে আসে ভগবান জানে। পরদিন রাতে একটি লোক একটি মেয়েকে নিয়ে তাদের বাড়িতে আসে। হাতে থাকে মদ আর মাংস। সে মেয়েটিকে নিয়ে বাড়িতে ঢুকে সোফায় বসে মদ মাংস খেতে শুরু করে। শম্ভু এবং তার স্ত্রী তা দেখে অবাক হয়, কারণ তাদের বাড়িতে এসব চলে না, মাছ মাংস। শম্ভু বারণ করলেও কোনো কথা শোনে না, খেতেই থাকে। খেতে খেতে সে মেয়েটির সাথে খারাপ আচরণ করতে থাকে। সেগুলো দেখে সহ্য করতে না পেরে শম্ভু ঘর থেকে কয়েক হাজার টাকা নিয়ে এসে লোকটিকে দেয় আর বলে, 2,000 টাকা কম আছে, কয়েকদিন পর দিয়ে দেব। আসলে এই লোকটির নাম পাণ্ডে। এর কাছ থেকে এই শম্ভু 10 লাখ টাকা ঋণ নিয়েছে। শম্ভু সুদের টাকা প্রতি মাসে সময় মতো দিতে না পারলে পাণ্ডে তাদের বাড়িতে এসে এরকম অদ্ভুত আচরণ করে। এরপরে পাণ্ডে মেয়েটাকে নিয়ে তাদের শোবার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে মেয়েটির সাথে খারাপ কাজ করতে থাকে। তা দেখে শম্ভু আর তার স্ত্রীর মাথা হেট হয়ে যায়। কিছু করার নেই তাদের, তারা অসহায়। আধা ঘন্টা পর ঘর থেকে মেয়েটিকে নিয়ে বাইরে বেরিয়ে শম্ভুকে বলে, মাস্টারজি, সুদটা সময় মতো দিয়েন, বলে সে টেবিলে রাখা মদের বোতলটা নিয়ে চলে যায়। পরে তারা দুজন তাদের ঘরে এসে ঘরের অবস্থা দেখে তাদের মাথা খারাপ হয়ে যায়। দেখে বিছানা এলোমেলো হয়ে আছে, বালিশ নিচে পড়ে আছে, আর মেঝেতে পড়ে আছে তাদের ব্যবহার করা নোংরা জিনিস। একজন ভদ্র সভ্য ধার্মিক পরিবারে এমন ঘটনা যে কত বড় অসম্মানের, কত বড় অপমানের, তা একমাত্র তারাই জানে। পাণ্ডে মোটেও ভালো মানুষ নয়, একজন খারাপ মানুষ। সে 2 নাম্বারই ব্যবসা করে, যার কারণে সেই এলাকার থানার পুলিশ অফিসার শক্তি সিংকে টাকা দিতে হয়। পাণ্ডে অফিসার শক্তি সিংকে একদম পছন্দ করে না। এরপর শম্ভু তার ছেলেকে ফোন করে টাকার কথা বললে তার ছেলে খুবই কম টাকা, 5,000 টাকা পাঠিয়ে দেয়। সকালে এটিএমে গিয়ে 2,000 টাকা তুলে বাইরে এলে পাণ্ডে এসে টাকাগুলো কেড়ে নেয়, কারণ এই মাসের 2,000 টাকা বাকি ছিল। তাই সেই 2,000 টাকা থেকে 500 টাকা শম্ভুর পকেটে ঢুকিয়ে দিয়ে বলে, তোমার রুমটা ব্যবহার করেছিলাম, এটা তার জন্য। আবারও সেখানে তাকে খুব অপমান করে। তারপর শম্ভু একটা কেকের দোকানে গিয়ে জন্মদিনের কেক নিয়ে বাড়ি যায়। আসলে আজ এই মেয়েটির জন্মদিন। মেয়েটির নাম নয়না। নয়না শম্ভুকে গুরুজি বলে ডাকে।
আর মঞ্জুকে বড়মা বলে ডাকে। শম্ভু নয়নাকে টিউশনি পড়ায়। তাদের সম্পর্ক শুধু টিচার আর স্টুডেন্টের নয়, তাদের সম্পর্ক বাবা মেয়ের। হ্যাঁ তাই, এরা স্বামী স্ত্রী নয়নাকে ভীষণ ভালোবাসে, একেবারে নিজের মেয়ের মতোই। তারা নয়নাকে নিজের মেয়েই ভাবে, আর তাই তো তার জন্য জন্মদিন হই হুল্লোড় করে পালন করছে। তো বেশ আনন্দ খুশিতে জন্মদিন পালন করার পর নয়না বাড়ি চলে যায়। এই তো কয়েকটা বাড়ির পরেই তাদের বাড়ি। পরদিন সকালে পান্ডে একজনকে নিয়ে হঠাৎ করে শম্ভুর বাড়িতে চলে আসে। তখন শম্ভুর বাড়িতে নয়না পড়ার টেবিলে বসে পড়াশোনা করছে, আর পাশেই শম্ভু বসে আছে। পান্ডে তার সাথে আনা লোকটিকে বাড়িটা দেখাতে থাকে। লোকটি ঘর, বারান্দা, দরজা, জানালা, ছাদ সবকিছুই দেখতে থাকে। আসলে শম্ভুর ঋণ শোধ করাতে দেরি হচ্ছে বলে পান্ডে বাড়িটা কবজা করে নিতে চায়, বিক্রি করে দিতে চায়। সেই জন্যই একটা লোক নিয়ে এসেছে বাড়িটাকে দেখানোর জন্য। পান্ডের লোকটাকে বাইরে পাঠিয়ে দিয়ে শম্ভুর সামনে বসে তাকে বলে, বের হচ্ছ না কেন এই জঞ্জাল থেকে? শম্ভু বলে, শোধ তো করছি ধীরে ধীরে। পান্ডে বলে, কতদিনে শোধ করবে তুমি? পরক্ষণেই পান্ডে নয়নার দিকে একভাবে তাকিয়ে থাকে। পান্ডে নয়নার দিকে অন্যরকম ভাবে তাকিয়ে থাকে বলে শম্ভু নয়নাকে বাড়ি যেতে বলে। নয়না বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছাতে লাগলে পান্ডে তার শরীরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর নয়না চলে গেলে পান্ডে শম্ভুকে বাড়ি খালি করার হুকুম দিয়ে সেও চলে যায়। বাড়ি খালি করার কথা শুনে শম্ভু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, কারণ এটা তাদের একমাত্র সম্বল। এটা চলে গেলে তারা কি করবে, কোথায় থাকবে, কোথায় যাবে? তারপর শম্ভু চলে যায় পুলিশ স্টেশনে শক্তি সিং এর সাথে দেখা করতে। অফিসার শক্তি সিং এর সাথে শম্ভুর একটু চেনা পরিচিত আছে, তাই শম্ভু তার সাথে পান্ডের ব্যাপারে কথা বলতে যায়। কিন্তু গিয়ে দেখে শক্তি সিং এর টেবিলের পাশে বসে আছে পান্ডে। পান্ডে শম্ভুকে দেখে বলে, মাস্টারজি, কি আমার বিরুদ্ধে কমপ্লেন করতে এসেছো? করো করো করো, ভালো করে কমপ্লেন করো আমার বিরুদ্ধে, করো, বলে সে থানা থেকে চলে যায়। তারপর চেয়ারে বসে শম্ভু শক্তিকে বলে, কাল পান্ডে সন্ধ্যাবেলা আমার বাড়িতে গিয়েছিল। শক্তি বলে, ঋণ নিয়েছো তো বাড়িতে তো যাবেই মাস্টারজি। অফিসার একটু রেগে গিয়ে বলে, এই শহরে এত ক্রাইম হচ্ছে, তাদের দেখবো নাকি তোমার টাকা লেনদেনের দিকে দেখবো? একটু চুপ থেকে শান্ত হয়ে অফিসার বলে, দেখো, টাকা পয়সা জোগাড় করে তার ঋণ শোধ করে দাও। অনেক হারামি মানুষ এই পান্ডে। তারপর সেই রাতে সে আবার শম্ভুর বাড়িতে চলে আসে। এসে শম্ভুকে মারধর করে এবং মদ খেতে খেতে বলে, পুলিশের কাছে গেছিলে কেন? হ্যাঁ, দেখো, যখন তখন বাড়ির বাইরে বের করে দেবো কিন্তু। কে বাঁচাবে তোমাকে? তারপর শম্ভুকে সোফায় বসিয়ে বলে, শোনো ভালো করে, তোমার 4 মাসের সুদ মাফ করে দেব, আর মূল টাকা থেকে 1-1.5 লাখ টাকা কম করে দেব। আন্টি তো মন্দির গেছে, কত সময় লাগবে আসতে? শম্ভু বলে, 1-1.5 ঘন্টা লাগবে। পান্ডে বলে, যাও, নয়নাকে আমার কাছে নিয়ে এসো। শুনে শম্ভু অবাক হয়ে যায়। শম্ভু যেতে না চাইলেও তাকে জোর করে নয়নাকে আনতে বলে। সে দরজার কাছে এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে, তার কিচ্ছু করার নেই। পান্ডে তাকে পেছন থেকে ডাক দিয়ে বলে, মদের সাথে খাওয়ার মতো বাড়িতে কিছু থাকলে আমাকে দিয়ে যাও, তারপর নয়নাকে নিয়ে এসো। সে রান্নাঘরে গিয়ে চানাচুর নিয়ে এসে দেখে পান্ডের একটু নেশা হয়ে গেছে, সে শুয়ে আছে। ঠিক তখনই রান্নাঘর থেকে আনা এক লম্বা তীক্ষ্ণ ধারালো মতো জিনিস তার গলায় ঢুকিয়ে দেয়। পান্ডের রক্ত ছিটকে শম্ভুর মুখে এসে পড়ে। মেঝেতে কাতরাতে কাতরাতে কিছুক্ষণ ছটপট করতে করতে পান্ডে সেখানেই মারা যায়। খানিকক্ষণ পরে শম্ভুর স্ত্রী মন্দির থেকে এসে রক্তাক্ত অবস্থায় পান্ডের ডেড বডি দেখে তার মাথায় বাজ পড়ে। শম্ভু তাকে কোনো মতে সামলিয়ে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে রাখে। আর তারপর শম্ভু মদ খেয়ে কুড়োল আর একটি করাত দিয়ে পান্ডের শরীরটাকে টুকরো টুকরো করে বস্তায় ভরে, আর তারপর সেগুলোকে বাসে করে এক জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে, কোনো চিহ্নই রাখে না। তো পান্ডেকে মেরে পুড়িয়ে ফেলার কয়েকদিন পর পুলিশ অফিসার শক্তি সিং পান্ডের খোঁজে শম্ভুর বাড়িতে চলে আসে। এসে শম্ভুকে বলে, পান্ডে কয়েকদিন থেকে নিখোঁজ, তার ফোন বন্ধ আছে, সিগন্যাল অনুযায়ী লাস্ট এরিয়া এখানেই দেখাচ্ছে। আপনার বাড়িতে তো যাওয়া আসা করতো, লাস্টবার আপনার সাথে দেখা কবে হয়েছিল? শম্ভু বলে, লাস্ট কয়েকদিন আগে আমার বাড়িতে এসেছিল সুদ নিতে, তো আমি সুদ দিয়ে দিই, সে চলে যায়। তারপর শক্তি শম্ভুর স্ত্রীর সাথে কথা বলতে যায়। তার স্ত্রী পুলিশকে দেখে অনেক ঘাবড়ে যায়, কারণ সে জানে তার স্বামী খুনটা করেছে। শক্তি সিং শম্ভুর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তার ঘাবড়ে যাওয়া মুখ দেখে তার একটু সন্দেহ হয়।
তারপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে একজন মহিলা একটি বাচ্চাকে নিয়ে শম্ভুর বাড়িতে আসে। এরা হলো পাণ্ডের স্ত্রী এবং মেয়ে। তারা পাণ্ডের খোঁজেই শম্ভুর বাড়িতে এসেছে। পাণ্ডের স্ত্রী বলে, পুলিশরা বলছে যে ওই রাতে সে আপনার এখানেই ছিল। শম্ভু বলে, হ্যাঁ ছিল। পাণ্ডের স্ত্রী বলে, মিস্টারজি আমি জানি ও ভালো মানুষ নয়, কিন্তু সে যেমনই হোক সে মুন্নির বাবা। মুন্নি প্রতিদিন প্রশ্ন করতে থাকে যে বাবা কবে আসবে, বাবা কবে আসবে। আমি কি জবাব দেব বলুন? আপনাদের কাছে মিনতি করছি, যদি তার ব্যাপারে কিছু জানতে পারেন জানাবেন। বলে তারা চলে যায়। তারা যাওয়ার পর মঞ্জু কাঁদতে কাঁদতে বলে, অনেক বড় পাপ করে ফেলেছি আমরা, অনেক বড় পাপ। আমাদের জন্য একটি বাচ্চার বাবা হারিয়ে গেল। বাচ্চাটাকে সাজা দেওয়ার আমাদের কোনো অধিকার ছিল না। আমরা আমাদের ভগবানকেও বিশ্বাস করিনি। তারপর শম্ভু শক্তির সাথে কিছু কথা বলার জন্য থানায় আসে। এসে দেখে শক্তি নেই। জুনিয়র পুলিশ অফিসার তাকে একটা চেয়ারে বসিয়ে তার সাথে অনেক মজা করতে থাকে। শম্ভুও কথায় কথায় সত্যি কথাটা বলে দেয় যে সেই পাণ্ডেকে খুন করেছে। তারপর তার শরীরটাকে একেবারে পুড়িয়ে ফেলেছে। কিন্তু পুলিশটি তার কথা কিছুতেই বিশ্বাস করে না। সে ভাবে যে শম্ভু সব মিথ্যা কথা বলছে। এদিকে বাড়িতে শম্ভুর স্ত্রী শম্ভুর সাথে ঠিকঠাক কথা বলে না, মনমরা হয়ে থাকে। তা দেখে শম্ভু তার স্ত্রীকে সবকিছু খুলে বলে দেয়। সে বলে, পাণ্ডে নায়নার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, খুব রাগ উঠে গিয়েছিল, মাথায় রক্ত উঠে গিয়েছিল, তাই মেরে ফেলেছি। তুমি থাকলে তুমিও তাকে মেরে ফেলতে। আমি তাকে হত্যা করিনি, আমি তাকে বধ করেছি, বধ। তারপর রাতে জুনিয়র অফিসারটি শক্তি সিংয়ের সাথে মদ খেতে খেতে তাকে বলে, আজ আপনার খোঁজে শম্ভু এসেছিল। সে বলছে সে নাকি পাণ্ডেকে মেরেছে। যত সব ফালতু কথা, আমি তো বিশ্বাসই করি না। কথাগুলো শক্তি সিংয়ের শম্ভুর উপর সন্দেহ আরো সজাগ করে দেয়। সে পরদিন সকালেই শম্ভুকে থানায় ডেকে এনে তার স্টেটমেন্ট নিতে যায়। কিন্তু শম্ভু তখন বদলে যায়। সে বলে, না আমি পাণ্ডেকে খুনটুন করিনি। সে কোনো মতেই স্বীকার করে না, ফলে তার স্টেটমেন্টও নিতে পারে না। তারপর থানা থেকে বাইরে বেরোনোর সময় তার কাছে একটা ফোন আসে। ফোনটা তুলতে উপাস থেকে কেউ বলে ওঠে, শম্ভুনাথ মিশ্রাজি, আপনি তাড়াতাড়ি করে আপনার বাড়িতে চলে আসুন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। শম্ভু বলে, কে বলছো তুমি? আরে কে বলছে এসব ছাড়ো, যেটা বলছি সেটা করো। সে বাড়ি গেলে একজন সেখান থেকে বাইকে করে অন্য এক জায়গায় নিয়ে আসে। এসে দেখে তার সামনে অনেক মানুষ দাঁড়িয়ে এবং বসে আছে। এই লোকটাকে দেখতে পাচ্ছেন, এর নাম রাঠোর। আসলে পাণ্ডে এর আন্ডারেই কাজ করত। যেহেতু পাণ্ডেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই রাঠোর শম্ভুকে ডেকে তার ঋণের টাকা শোধ করে দিতে বলে, তাও আবার 3 দিনের মধ্যে। আর তা না হলে বাড়িঘর ছাড়তে হবে। তারপর সন্ধ্যাবেলা শম্ভু স্ত্রী মন্দিরে গেলে সেখানে চলে যায় শক্তি সিং। তার সাথে কথা বলে তাকে ফুসলিয়ে পাসলিয়ে তার মুখে সত্য কথা বের করানোর চেষ্টা করে যে খুনিটা তার স্বামীই করেছে। কিন্তু সে ব্যর্থ হয়। মঞ্জু কিছুই বলে না। বাড়ি ফিরে এসে সে তার স্বামীকে বলে, ওই পুলিশ অফিসারটা আমার সাথে দেখা করেছিল, অনেক চেষ্টা করলো, কিন্তু আমি একটুও ঘাবড়াইনি। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তার স্বামী বলে, পাণ্ডে রাঠোর নামে একজনের হয়ে কাজ করত। সে বলল 3 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারি তাহলে বাড়ি খালি করতে হবে। উপায় না পেয়ে তারা কম্পিউটারের দোকানে গিয়ে তাদের ছেলের সাথে ভিডিও কলে কথা বলে 10 লাখ টাকা চায়। কিন্তু তাদের ছেলে দেয় না। সে বলে, 10 লাখ টাকা? 10 লাখ টাকা কোথা থেকে আনবো মা? তোমাকে আমি বলেছিলাম না মা যে সবে মাত্র এখানে আমি বাড়ি নিয়েছি। তার মা বলে, বাবা যদি 3 দিনের মধ্যে তোর বাবা টাকা দিতে না পারে তাহলে আমাদের ঘর চলে যাবে, বাড়ি চলে যাবে। তাদের ছেলে বলে, তোমাদের শেষই হয় না, না আজকে এত টাকা লাগবে, কালকে এত টাকা লাগবে, আজ কোমরের ব্যথা, কাল হাঁটুর ব্যথা, কখনো বাড়ি কখনো ঘর, এইসব কি লাগিয়ে রেখেছো হ্যাঁ? বলে সে কল কেটে দেয়। তারপর শম্ভু দোকানদারকে ভিডিও কলে টাকা দিয়ে বলে, এই অ্যাকাউন্টটা বন্ধ করে দাও, আর আমরা কখনো কল করতে আসবো না। দোকান থেকে তারা রিক্সায় করে বাড়ি ফেরে। তারা বাড়িতে ঢুকে গেলে রিক্সাওয়ালার কাছে শক্তি সিং এসে বলে, মিস্টারজিকে কবে থেকে চেনো তুমি? রিক্সাওয়ালা বলে, অনেক দিন ধরে চিনি স্যার। শক্তি বলে, 6-7 দিন আগে মিস্টারজি আর আন্টি কোথাও গেছিল নাকি? রিক্সাওয়ালা বলে, হ্যাঁ গিয়েছিল, কিন্তু একাই। শক্তি রিক্সার উপর বসে পুরো ঘটনাটা শুনতে চায়। আর রিক্সাওয়ালা বলতে শুরু করে, সেদিন রাতে বস্তায় করে ভরে সে কি যেন নিয়ে যাচ্ছিল। আমার কেমন যেন সন্দেহ হয়েছিল। সে আগাগোড়া থেকে ভাড়া নিয়ে কেমন টানাটুনা করতো, কিন্তু সেই দিন একবার ভাড়া চাইতেই সে রাজি হয়ে গেল। রিক্সাওয়ালার মুখে কথাগুলো শুনে শক্তি একেবারে কনফার্ম হয়ে যায় যে শম্ভুই খুন করেছে। তারপর শক্তি শম্ভুর সাথে দেখা করে তাকে বলে, দেখো শম্ভুজি, আমি জানি তুমি পাণ্ডেকে খুন করেছো। চলো কাজের কথায় আসি, পাণ্ডের ফোনটা কোথায়? শম্ভু বলে, আমি পাণ্ডে আর তার ফোনের ব্যাপারে কিছুই জানি না স্যার। শক্তি তাকে ভালো করে বুঝিয়ে বলে, দেখো আমি জানি তুমি পাণ্ডেকে টুকরো টুকরো করে তাকে কেটে বস্তায় ভরে তাকে পুড়িয়ে ফেলেছো, তবে তাতে আমার কিছু যায় আসে না। তুমি শুধু পাণ্ডের ফোনটা আমায় দিয়ে দাও, তোমার কিছু হবে না। তুমি শুধু তার ফোনটা আমায় দিয়ে দাও। বাড়ি ফিরে শম্ভু তন্ন তন্ন করে পাণ্ডের ফোনটা খুঁজতে লাগে, কিন্তু পায় না।
একসময় অনেক খোঁজার পর সে সোফার এক ফাঁকে হাত ঢোকালে সেখানে তার মোবাইলটা পায়। ফোনটায় চার্জ না থাকায় সে এক দোকানে গিয়ে চার্জে দেয়। ফোন চার্জ করে বাড়ি ফিরতেই দেখে বাড়িতে হই হট্টগোল শুরু হয়ে গেছে। লোকজন তার বাড়ির জিনিসপত্র সব ভেঙে ফেলছে। 3 দিন পার হয়ে যাওয়ায় রাঠোর বাড়ি দখল করতে এসেছে। তা দেখে সে আটকাতে এলে রাঠোর এবং তার লোকজন তাকে ধরে মারধর করে তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়। তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আশেপাশের লোকজন সব হাঁ করে তামাশা দেখে আর ক্যামেরা করে, কেউ কোনো প্রতিবাদ করে না। এই তো হলো আজকালকার মানুষ সমাজ। তারপর রাতে শম্ভু হসপিটালে থাকলে সেখানে শক্তি চলে যায়। শম্ভু তাকে পাণ্ডের ফোনটা দিয়ে বলে, একবার স্কুলে একটি বাচ্চাকে চর মেরেছিলাম। 3 দিন আমি ঘুমোতে পারিনি, কিন্তু পাণ্ডেকে একেবারে মেরে ফেলার পর আমার একটুও কিছু হয়নি। আমাদের ন্যানার বয়স এখন 12 বছর। এইটুকু বয়সে ওকে নিয়ে কেউ কিভাবে খারাপ ভাবতে পারে? যদি আর কেউ ভাবে তাহলে আমি তাকেও মারবো, একেবারে শেষ করে ফেলবো। এইসব বলার জন্য আপনার অফিসে গিয়েছিলাম। আমার যেটা করার আমি করে ফেলেছি, এবার আপনার যা করার আপনি করুন। তারপর অফিসার শক্তি সিং রাতে সিগারেট খেতে খেতে পাণ্ডের ফোন থেকে একটা ভিডিও চালু করে। সেই ভিডিওতে দেখা যায় কেউ যেন একটা বাড়ির দিকে ক্যামেরা নিয়ে যাচ্ছে। এক সময় জানালা দিয়ে দেখা যায় ঘরের মধ্যে আছে অফিসার শক্তি সিং আর একজন মহিলা। আসলে এই বাড়িটা হলো এই এলাকার একজন বিধায়কের বাড়ি। বিধায়ক বাড়িতে না থাকলে শক্তি সিং তার বাড়িতে গিয়ে বিধায়কের বউয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, আর সেটা পাণ্ডে জানতে পারলে সে ফোনে ক্যামেরা করে নেয়। তারপর থানায় গিয়ে পাণ্ডে সেই ভিডিওটা শক্তিকে দেখিয়ে বলে, কি শক্তিজি, বিধায়কজিকে ভিডিওটা দেখাবো নাকি? তারপর থেকে শক্তি পাণ্ডের গোলাম হয়ে থাকতো। পাণ্ডের কাছ থেকে যে মাসে মাসে ঘুষটা নিত সেটাও আর নেয় না, কারণ পাণ্ডে ভিডিওটা বিধায়ককে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তাই। তারপর রাতে শক্তি শম্ভুর বাড়িতে ঢুকে কলের পাড়ের প্লেট উঠিয়ে কিছু জিনিস উদ্ধার করে, আর সেগুলো হলো যা দিয়ে শম্ভু পাণ্ডেকে হত্যা করেছিল। সেই লম্বা ছুচালো ধারালো জিনিসটি করাত এবং কুড়ুল। পাণ্ডেকে মারার পর সে এখানেই কলপাড়ের একটা প্লেট উঠিয়ে সেগুলোকে রেখে দিয়েছিল। পরদিন সকালে শক্তি রাঠোরকে থানায় ধরে নিয়ে এসে লকআপে পুরে দেয় এবং শক্তি যে খুনের জিনিসগুলো শম্ভুর বাড়ি থেকে নিয়ে এসেছে সেগুলো সে রাঠোরের নামে চালিয়ে দেয়, যে সেগুলো রাঠোরের বাড়ি থেকে পাওয়া গেছে। মানে এক কথায় শম্ভুর কেসটা রাঠোরের উপর বসিয়ে দেয় এবং তাকে লকআপে ভরে দেয়। তারপর থানায় শম্ভু আসে। সে লকআপে থাকা রাঠোরের সামনে এসে একটা ডায়েরি থেকে কিছু হিসাব দেখিয়ে বলে, 2019 সুদের উপর সুদ, সুদের উপর সুদ নিয়েছিলেন আপনি। এই নিন 10,000 টাকা, যেটা আমি আপনাকে এখানে দিতে পারবো না, আপনার বাড়িতে পাঠিয়ে দেব। সে আবারও বলে, আর হ্যাঁ, পাণ্ডেকে আমিই মেরেছি, টুকরো টুকরো করে কেটে পুড়িয়ে ফেলেছি তাকে। বলে সে চলে যেতে লাগে। পেছন থেকে রাঠোর চিৎকার করে বলতে থাকে, এই এই শম্ভু মেরেছে পাণ্ডেকে, আমি নয়, আমি নয়। কিন্তু তার কথা কেউ কানে নেয় না। শম্ভু শক্তি সিংয়ের কাছে এসে তাকে হাত জোর করে নমস্কার করে সেখান থেকে চলে যায়।